গোমুখ ও তপবন মা গঙ্গার উৎস। আর মা গঙ্গাকে মর্তে আনার জন্য এই তপবনেই কঠোর তপস্যা করেছিলেন ভগীরথ। আমাদের পুরাণ এই কথাই তো বলে। স্বর্গীয় এই তপবনে আজও একজন মানুষ বাস করেন বছরে 365 দিন, যেখানে বছরে 3 মাস তাপমাত্রা চলে যায় হিমাঙ্কের 40 ডিগ্রি নিচে। মানুষের সেবায় নিয়োজিত সেই মানুষটিকে দেখা ও মা গঙ্গার উৎস প্রত্যক্ষ করার বাসনা আমার বহুদিনের। গত 7-8 বছরে 2বার প্রোগ্রাম করেও বাতিল হয়েছে আমার এই যাত্রা। এবছর তাই আবার পা বাড়ালাম সেই দুর্গম পথে। গোমুখ যাওয়ার বেস ক্যাম্প হলো গঙ্গোত্রী ধাম। দেখে নেওয়া যাক কীভাবে পৌঁছাবেন গঙ্গোত্রী। গঙ্গোত্রী যেতে হলে আপনাকে আগে আসতে হবে হরিদ্বার। কলকাতা বা শিলিগুড়ি থেকে বিমানে দিল্লি এসে সেখান থেকে ট্রেনে বা গাড়িতে হরিদ্বার আসা যায়। আবার কলকাতা থেকে সরাসরি কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে আপনি হরিদ্বার পৌঁছাতে পারেন। অরুণাচল এক্সপ্রেস 22411 1:35 অ্যারাইভাল। আমার পক্ষে সহজ উপায় ছিল কাটিহার থেকে দুপুরে অরুণাচল এসি এক্সপ্রেস ধরে পরদিন ভোর 4টায় লখনৌ পৌঁছে 5:15টায় লখনৌ জাংশন থেকে দেরাদুন বন্দে ভারত ধরা। কিন্তু পরিকল্পনা সবসময় নির্ভুল হয় না। অরুণাচল এক্সপ্রেস ঠিক 1.5 ঘন্টা লেট করলো আর আমি বন্দে ভারত মিস করলাম। স্টেশনে লখনৌ জাংশন স্টেশনে বসে আছি। এখান থেকে আমার বন্দে ভারত ছিল হরিদ্বারের জন্য, তো সেটা অলরেডি মিস করেছি। 7:30টার সময় কুম্ভ এক্সপ্রেস আছে হাওড়ার থেকে, যেটা দেরাদুন যায়। তো সেই কুম্ভ এক্সপ্রেস ধরবো জন্য বসে আছে। অগত্যা লখনৌতে 2 ঘন্টা অপেক্ষা করে কুম্ভ এক্সপ্রেস ধরে বিকেল 4:30টায় পৌঁছালাম হরিদ্বার। হরিদ্বার থেকে গঙ্গোত্রী যাওয়ার সরাসরি বাস আছে, যা খুব ভোরে স্টেশনের সামনে থেকেই ছাড়ে ও সন্ধ্যার মধ্যে গঙ্গোত্রী পৌঁছায়। তো অবশেষে আমার সবচেয়ে প্রিয় রাজ্য আর প্রিয় শহর হরিদ্বার পৌঁছলাম। পরিকল্পনা ছিল একটু রোমাঞ্চকর। স্টেশনে নেমে স্যাক পিঠে নিয়ে হেঁটেই পৌঁছে গেলাম এই বাইক রেন্টাল স্টোরে। স্কুটি হায়ার করা হয়ে গেল। বাগমান দিল আমাকে 1200 টাকা করে পার ডে। আমি 6 দিনের জন্য বুক করলাম। नमस्कार, स्वागत है आपका घूमो बाइक रेंटल सर्विस हरिद्वार में। हम देते हैं आपको पूरा उत्तराखंड घूमने के लिए बेहतरीन 2 व्हीलर, ताकि आप पूरे उत्तराखंड में पंछी की तरह घूम सके। सर भी आए हैं हमारे पास, उत्तराखंड गौमुख का ट्रैक करने के लिए आए हैं और गंगोत्री के लिए इन्होंने 5 दिन के लिए सुजुकी बर्गमैन ली है। आप कभी भी आइए, हमारा नंबर सर आपको डाल दूंगा, वीडियो में डाल देंगे, तो आप कभी भी हमसे कांटेक्ट कर सकते हैं। सर के जितने भी व्यूअर्स हैं, आइए, हम आपको बेस्ट सर्विस देंगे। এটা হরিদ্বার স্টেশনের একদমই কাছে, জাস্ট হরিদ্বার স্টেশন থেকে 400 থেকে 500 মিটারের মধ্যে পড়ে এবং খুব সুন্দর ব্যবস্থা। এখানে প্রচুর রকমের বাইক আছে, সমস্ত বাইকস এবং স্কুটার সমস্ত কিছু রয়েছে, যার যেটা যেমন প্রয়োজন। তো আমি স্কুটার হায়ার করলাম 6 দিনের জন্য। এই আমার বাইক, মানে স্কুটার বার্গম্যান, सुजुकी बागमैन। तो कहाँ से पेट्रोल डालना है? रेलवे स्टेशन के पास से पेट्रोल डालना है। ओके, তো বেরিয়ে গেলাম হরিদ্বার থেকে। তেল ভরে নিলাম গাড়িতে, এবার আমি রওনা দিলাম। ঘড়িতে এখন 6:30। এই ডান দিকে চলে যাবে কেদারনাথ, বদ্রীনাথ, শ্রীনগর এবং দেবপ্রয়াগ। আর আমি যাব এই বাঁ দিকে, এই বাঁ দিকে যাব। এদিকে হচ্ছে নরেন্দ্রনগর থাকবো আজকে, তারপর এদিকে উত্তরকাশী এবং গঙ্গোত্রী। বন্দে ভারত মিস করায় অলরেডি আমি 4 ঘন্টা লেট, তাই আজ আর বেশি দূর এগোনো সম্ভব নয়। হরিদ্বার থেকে 50 কিলোমিটার দূরে নরেন্দ্রনগর। আজ রাত এখানেই বিশ্রাম। কাল সকালে এখান থেকে রওনা দেব গঙ্গোত্রীর উদ্দেশ্যে, যা মোটামুটি আরও 250 কিলোমিটার দূর। সমস্ত রেডি, বাইক আমার রেডি, স্কুটার রেডি হয়ে গেছে। এখন 7:30 বাজে। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে একদম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। স্নান ও ব্রেকফাস্ট সেরে সকাল 8টার মধ্যেই নরেন্দ্রনগর ছাড়লাম। চাম্বা, টেহেরি, ধারাসু, চিনিয়ালসর, উত্তরকাশী, হার্শিল হয়ে গঙ্গোত্রী বেশ অনেকটাই। 9:10 পৌঁছালাম চাম্বা। আচ্ছা, পৌঁছে গেলাম হচ্ছে চিনিয়ালসুর। এখন 12:15 বাজে। এখান থেকে উত্তরকাশী আর 21 কিলোমিটার, গঙ্গোত্রী 119। উত্তরকাশী পৌঁছালাম 1:15 বাজে।
এখান থেকে মোটামুটি আরও 100 কিলোমিটার গঙ্গোত্রী। তারপরে রাস্তায় বৃষ্টি নামলো, তো রেনকোট বের করে সব করতে হলো। ব্যাগকে পলিথিন দিয়ে ঢাকতে হলো। উত্তরকাশী পর্যন্ত রাস্তা বেশ ভালো, কিন্তু উত্তরকাশীর পর থেকে রাস্তা যেমন সংকীর্ণ তেমনই খারাপ। এই চারধাম যাত্রা চলাকালীন পুলিশ প্রশাসন তাই ওয়ান ওয়ে ট্রাফিক কন্ট্রোল করছে দেখলাম। যাত্রীদের চরম দুরবস্থা। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী এই 100 কিলোমিটার রাস্তা গাড়িতে যেতে কখনো 10 ঘন্টাও লেগে যাচ্ছে শুনলাম। তবে আমাকে যদিও এই দুর্ভোগ পোহাতে হলো না। যত গঙ্গোত্রীর কাছে আসতে থাকলাম, প্রকৃতি যেন তার রূপের ডালি উপুড় করে দিতে থাকল। ঠিক 6টায় পৌঁছলাম গঙ্গোত্রী ধাম। একটু খোঁজাখুঁজি করেই মন্দিরের কাছেই একটা হোটেলে ঢুকে পড়লাম। ডাবল বেডরুম, 2000 টাকা। আমার স্কুটার আগামী 3 দিন হোটেলেই থাকবে। রুমে স্যাক নামিয়ে একটু ফ্রেশ হতেই সূর্যাস্তের সোনালি আলো গায়ে মেখে মাউন্ট সুদর্শন আমাকে গঙ্গোত্রীতে স্বাগত জানালো। সে এক স্বর্গীয় দৃশ্য। সূর্যাস্ত হতেই ছুটলাম গঙ্গোত্রী মায়ের মন্দিরে সন্ধ্যারতি দেখব বলে। দোকানপাট দারুণ জমজমাট, একদম গলিটা যেমন হয় সাধারণত। লোকে লোকারণ্য মন্দির প্রাঙ্গণ। মন ভরে আরতি দেখে ফিরে এলাম হোটেল। দোকানপাট ও আলো ঝলমলে বেশ জমজমাট এই গঙ্গোত্রী রাস্তা। গোমুখ বা বিশেষ করে তপবন যাত্রার জন্য প্রয়োজন এক বিশেষ পারমিট। এর জন্য প্রয়োজন আধার কার্ড ও আপনার অ্যাক্টিভ কোনো লাইফ ইন্স্যুরেন্স বা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের প্রমাণপত্র। এটা না থাকলে কিন্তু গোমুখ পর্যন্ত যেতে পারলেও আপনাকে তপবনে যেতে দেওয়া হবে না। আপনি নিজে উত্তরকাশী থেকে এই পারমিট করাতে পারেন, অথবা গাইডকে ডকুমেন্টস পাঠিয়ে দিলে সেই পারমিট তৈরি করে রাখবে। হোটেলে এসে শুনলাম আমার গাইড চলে এসেছে। হোটেল চন্দ্রলোক, বেশ ভালো হোটেল, সুন্দর ঘর। তো ইতিমধ্যে আমার গাইড চলে এসছে, যার সাথে আমার অনেক दिन ধরেই কথাবার্তা চলছে। आपका नाम बोलिए पहले। नमस्ते, मेरा नाम राजेश ठाकुर है। अच्छा जी, इस ट्रैक के अलावा एक तो वहीं से जो जाता है आपका कालिंदी खाल ट्रैक अच्छा। एक्सपीडिशन, अच्छा। वो उसको करवाते हैं। ओडेंस कॉल है, केदारताल ट्रैक है, लमखा का पास है, दयारा बुग्याल है, आपका डोडीताल हनुमान चट्टी वाला है, सहस्त्रताल ट्रैक है, और ये कुछ कल्याण बुग्याल है, उधर रूपकुंड है। हाँ, अच्छे रहेगा। आप चलिए तो उसके बाद ही देखते हैं फिर एक्सपीरियंस आपका कैसे रहता है। ओके ओके ओके, थैंक यू। चलिए राजेश जी, जी, ऑल द बेस्ट फॉर योर ट्रैक। থ্যাংক ইউ। অবশেষে গোমুখ তপবন ট্রেক হাঁটা শুরু হলো। এই মুহূর্তে হোটেল ছাড়লাম। এখন 8:25। অবশেষে সব অপেক্ষার অবসান ও আমার স্বপ্নের যাত্রা শুরু হলো। চির ও পাইন গাছের চেনা গন্ধ নাকে আসতেই হাঁটার উদ্যম তীব্র হলো। গঙ্গোত্রী মন্দির, উপর থেকে গঙ্গোত্রী মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। পুজো হচ্ছে, ঘন্টা বাজছে, দারুণ একটা পরিবেশ, নৈসর্গিক পরিবেশ যাকে বলে। আজকে আমার হাঁটা এখান থেকে ভোজবাসা পর্যন্ত 14 কিলোমিটার, 6-7 ঘন্টা সময় লাগবে গাইড যেটা জানালো। এবং যাওয়ার পথে কি কি ওয়েট করছে আমার জন্য দেখি। गंगोत्री नेशनल पार्क में बिना अनुमति के प्रवेश ना करें। 1.5 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম গঙ্গোত্রী জাতীয় উদ্যানের প্রবেশদ্বার বা চেকপোস্ট। এই হলো গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। এখানে পারমিট চেক হবে ও আপনার কাছে থাকা প্লাস্টিক সামগ্রীর জন্য 500 টাকা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হবে। ফেরার পথে সেই সমস্ত প্লাস্টিক সামগ্রী আপনি দেখাতে পারলে আপনার সেই 500 টাকা ফেরত পাবেন, এটাই নিয়ম। তো এখানে পারমিট চেক হয়ে গেল। মাঝে মধ্যে কিছু অংশ বাদ দিলে পুরোটাই হালকা চড়াই। একদিকে তীব্র রোদ, অপরদিকে হিমশীতল ঠান্ডা হাওয়ার দাপট উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে চললাম। এটা একটা নালা বয়ে আসছে।
এটার নাম দেবগড়। পাথরের গা বেয়ে নেমে আসা জলের ধারা হোক কিংবা হিমবাহ গলা জলের স্রোত, এর থেকে ভালো পানীয় জল আর কোথায় বা পাওয়া যাবে। তো এখান থেকে প্রথম ভাগীরথী পিকের দর্শন হলো। এবার বেরিয়ে এসছে ভাগীরথী 2 এর পাশে ভাগীরথী 3। এখানে একটা স্ট্রিম আছে, পার হওয়ার জন্য সাঁকো আছে। এখন 1:10 আমরা পৌঁছালাম চিরবাসা। চির গাছে ছাওয়া এই জায়গাটির নাম হলো চিরবাসা। আজকের গোটা যাত্রাপথে একমাত্র এখানেই চা ও ম্যাগি পাওয়া যায়। গঙ্গোত্রী থেকে 9 কিলোমিটার পথ পেরিয়ে এখানে একটু বিশ্রাম, এখান থেকে আরও 5 কিলোমিটার ভোজবাসা। একটু জিরিয়ে নিয়ে আবার পথে নেমে পড়লাম ভোজবাসার জন্য। ভাগীরথী পিকগুলো উঠাও। এটাই এখন সামনের ভিউ, আরও 4 কিলোমিটার হাঁটতে হবে। এই যে ভোজপত্র গাছ, এই গাছের ছালেই নাকি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন। এটাকে বলে গিলা পাহাড়। দেখে মনে হচ্ছে যে কোনো সময় সব ধসে পড়বে, বালি পাথরের মতন একদম। উল্টা দিয়ে ক্রস করতে হবে স্ট্রিমটাকে, ওরা পার যেতে হবে। পুরো বোল্ডারের রাজ্যে এসে পড়লাম। বোল্ডার ক্রস করে করে এবার উঠতে হচ্ছে। প্রকৃতি কিভাবে পাল্টে গেল। তো এখানে একটু রেস্টের জন্য বসলাম। সামনে পুরো ল্যান্ডস্লাইড জোন 500 মিটার। এখানে রেস্ট করা যাবে না বা থামা যাবে না আর কি। তো গাইড বললো যে এখানেই আপনি রেস্ট করে নিন 5 মিনিট 10 মিনিট, তারপরে 500 মিটার টানা হাঁটতে হবে। এই পুরো জোনটা ক্রস করে তার আগে দাঁড়ানো যাবে না, যে কোনো মুহূর্তে উপর থেকে পাথর বালি নেমে আসতে পারে। দেখেই বোঝা যাচ্ছে পুরো অঞ্চলটা একদম পুরো ভাঙা, একদম পাথরে মাটিতে ভর্তি। একটু ডেঞ্জার এরিয়া। প্রায় চলে এসেছি। এই বোল্ডারগুলো ক্রস করলে ওই নিচেই হচ্ছে ভোজবাসা। এই হলো ভোজবাসা ক্যাম্পসাইট। সামনে সবুজ বিল্ডিংটা, বাঁদিকে হচ্ছে জিএমভিএন-এর রেস্ট হাউস। এখানে রাত্রিবাস করতে হলে জিএমভিএন পোর্টাল থেকে অনলাইন বুকিং করতে হয়, যেটা আমি করে রেখেছিলাম। খরচ পড়বে শয্যা প্রতি 1000 টাকা। এখানে একটা রুমস আছে 3, 4, 5, 6, 7, 8। এটা আমার বেড। ঢুকেই ক্যান্টিন আছে, খাবার জায়গা। ভোজবাসায় রাত্রিবাসের দ্বিতীয় অপশন হলো লাল বাবার আশ্রম। জনপ্রতি 500 টাকার বিনিময়ে আশ্রমে থাকা ও খাওয়ার ব্যবস্থা পাওয়া যায়। এত উঁচুতে দাম বেশি হবে, এটা স্বাভাবিক। পাওয়া যাচ্ছে, এটাই অনেক। ভোজবাসার সকালে এই হচ্ছে এখন 6টা বাজে। সকাল 7টায় বেরিয়ে পড়লাম গোমুখের উদ্দেশ্যে। প্রথমেই ঝুলন্ত ট্রলি করে ভাগীরথী পার হয়ে ওপারে যেতে হবে। এই ট্রলি করে আমরা ভাগীরথী পার হচ্ছি। ওরে বাস, সামনে ওরা টানছে, দড়িটাকে টানছে আর দড়িটা অল্প অল্প করে সামনে টানছে। এটা আবার চলে গেল। এক রোমাঞ্চকর অভিজ্ঞতার পর এবার ভাগীরথীকে বাঁ দিকে রেখে হাঁটা শুরু করলাম। এখান থেকে গোমুখ 6 কিলোমিটার। পুরো বোল্ডার জোন, এটা দিয়ে পুরো চড়তে হবে। वहाँ पे लिखा है एक बोर्ड बनाकर 1891 में गोमुख वाज हियर। আচ্ছা আচ্ছা আচ্ছা, यहाँ पर था গোমুখ। हाँ वहाँ। অর্থাৎ গাইড বলছেন যে 100 থেকে 135 বছরের মধ্যে
গোমুখ 2 থেকে 2.5 কিলোমিটার পেছনে চলে গেছে। আগে এই জায়গাটায় গোমুখ থাকতো বলে মনে করা হয়, এবং লেখাও আছে নাকি ওইদিকে বোর্ড। এই হচ্ছে অবস্থা। এই বোল্ডার অঞ্চলটা পেরোতে হবে, প্রায় পৌঁছে গেছি। এখান থেকে আর এই 500-600 মিটার হবে। গোমুখের প্রথম দর্শন হলো। অবশেষে একদম গোমুখের সামনে। কি যে অনুভূতি হচ্ছে বলে বোঝাতে পারবো না। গোমুখ, ভেতর দিয়ে গঙ্গা মানে ভাগীরথী বেরিয়ে আসছে। এই টোটালটা বরফের পুরো চাই, মানে গ্লেশিয়ার। মা গঙ্গার দর্শন চিন্তা করা যায় না। গোমুখের সামনে পৌঁছাতেই যেন সব ক্লান্তির অবসান ঘটল। সেই পবিত্র জল মাথায় ছোঁয়াতেই যেন সব শান্তি। বহুক্ষণ বসে থাকলাম প্রকৃতির এই অপার সৌন্দর্যের সামনে, আর মন ভরে দেখলাম মা গঙ্গার সৃষ্টিকে। এখন 10:40। এবার তপবনের দিকে পা বাড়ালাম। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। পুরো এই বোল্ডারকে ক্রস করে আমাদের ওপারে যেতে হবে। এবার শুরু হলো দমফাটা এক ভয়ানক চড়াই। তপবন যাত্রাকে কেন টাফ ট্রেকের মধ্যে ফেলা হয় এবং কেনই বা এই পথে আসতে হলে জীবন বীমার কাগজপত্র জমা দিতে হয়, তা টের পাচ্ছিলাম হাড়ে হাড়ে। পাহাড়ে প্রায় 60 থেকে 70 ডিগ্রি ঢালে পাথর বেয়ে ওপরে উঠে যাওয়া, এ এক অসম্ভব চড়াই। कैसा है सर ट्रैक? बहुत बढ़िया। क्लाइंबिंग है, ट्रैक नहीं है। कॉन्ग्रेचुलेशन सर, थैंक यू वेरी मच। वेलकम। आपकी वजह से ये मुमकिन हुआ है। थैंक यू, वेलकम। नहीं तो हम चढ़ नहीं पाते। आपने मुमकिन किया है, थैंक यू वेरी मच। यू आर वेलकम। তপবন ছুঁয়ে যেন এক অদ্ভুত প্রাপ্তির অনুভূতি হলো। মাউন্ট শিবলিং থেকে নেমে আসা এই আকাশগঙ্গার ধারে তাই বসে থাকলাম সেই প্রাপ্তির আনন্দ উপভোগ করতে। বিশাল এক সমতল ভূমি পেরিয়ে কিছুটা ওপরে মৌনী বাবার আশ্রম, আমার আজকের ঠিকানা। এটা আকাশগঙ্গা বয়ে যাচ্ছে পুরো তপবনের বুক চিরে। বাবার প্রথম দর্শনেই মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। যে মানুষটাকে দেখার বাসনা বহুদিনের, তিনি এখন আমার সামনে। প্রণাম করতেই ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করলেন। মনে হলো কতদিনের পরিচিত আমি। জানতে পারলাম 12 বছর মৌনব্রত পালন করে গত বছরেই উনি এই ব্রত ভেঙেছেন। এখন কথা বলেন। তার ছোট্ট কুটিরে বসে অনেকক্ষণ গল্প হলো। জানতে পারলাম 16 বছর বয়সে ঘরত্যাগ করেছিলেন এবং 2007 সালে রাতের অন্ধকারে লুকিয়ে এই তপবনে আসেন। আর এই জায়গা এতই ভালো লাগে যে এখানে থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। মৌনী বাবার আশ্রমে পাথরের তৈরি 3-4টে ঘর চোখে পড়ল।
প্রতিটি ঘরেই 7-8 জন করে শুতে পারে। তাছাড়াও টেন্টের ব্যবস্থা উনি করে দেন, তাই লোক বেশি হলেও এখানে থাকার অসুবিধা হবে বলে মনে হলো না। তপবন থেকে সবাইকে আমার নমস্কার। একজন মানুষ এরকম একটা পরিবেশে, এরকম একটা এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে কীভাবে থাকতে পারেন, ওনার জীবন দর্শনটাই বা কী, এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল ওনাকে। শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নাকি এখানে -35 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, তার মধ্যে উনি একা থাকেন। গঙ্গোত্রী থেকে আমি স্টার্ট করি, সকাল থেকে আমার শারীরিক অসুস্থতা শুরু হয়। সারাদিন আমি কিছু খাইনি, শুধু ওআরএস খেতে 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 আমি ভোজবাসা দিয়েছি। গাইডের সাথে কথাও বলেছিলাম যে আমি সম্ভবত তপবনে আর যেতে পারবো না, কিন্তু আজকে গঙ্গা মায়ের কৃপা হোক কি কিছু মানুষের ব্লেসিংস হোক কি যেটাই হোক, আমার সকাল থেকে আজকে শরীরটা কিছুটা ভালো। এই তপবনে আসা এবং মণি বাবার সাথে দেখা করা, সাক্ষাৎ হওয়া, এটা সফল হলো। আমাকে উনি এই ট্রেনটা করে দিলেন ব্যবস্থা। সন্ধ্যা 6:45 স্বামীজির ডাক পড়ল রাতের খাবারের। ভাত, রুটি, সবজি ও ডাল দিয়ে রাতের খাবারটা বেশ ভালো। সময় ডিনার হলো, তখনও দিনের আলো ছিল বাইরে, তো কিছু করার নেই। বাবাজি সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে হয়তো শুবেন। তো মা গঙ্গার যদি কৃপা থাকে তাহলে সানরাইজ দেখতে পাবো। ওকে, গুড নাইট। ভোর হতেই সেই স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হলাম, যার জন্য অপেক্ষা করেছিলাম বহু বছর। শিবলিঙ্গের মাথায় সোনার মুকুট পরিয়ে তাকে যেন সোনার জলে স্নান করালো কেউ। ধীরে ধীরে চারিদিকে উদ্ভাসিত হলো সে সোনালি আলোর ছটায়। দেখতে দেখতে চোখের সামনে ঝকমক করে উঠল মাউন্ট মেরু, ভাগীরথী 1, 2 ও 3 নম্বর চূড়া, মাউন্ট খরচকুণ্ড, মাউন্ট মাতৃ, মাউন্ট শ্রীকৈলাস, আরও কত যে নাম না জানা শিখররাজি চারিদিক থেকে যেন ঘিরে ধরল এই স্বর্গীয় তপবনকে। আমি নির্বাক হয়ে দেখতে লাগলাম প্রকৃতির এই অপরূপ খেলাকে। এই অনুভূতি সত্যিই অনন্য, একে ভাষায় প্রকাশ করা বা ক্যামেরাবন্দি করা হয়তো কখনোই সম্ভব না। শুনেছিলাম মৌনি বাবার আশ্রম থেকে পেছনের দিকে কিছুটা হেঁটে গেলে ওপর থেকে গঙ্গোত্রী হিমবাহের এক অসাধারণ রূপ দেখতে পাওয়া যায়। তাই আর দেরি না করে পা বাড়ালাম সেই দিকে। জাস্ট ভয়ানক দৃশ্য। এই হলো গঙ্গোত্রী গ্লেশিয়ার। দেখুন, হিমবাহ কাকে বলে, ওই সাইড থেকে বেরিয়ে আসছে নদীর মতন বিশাল চওড়া পুরো গ্লেশিয়ারটা, পুরো মাটি পাথরের স্তূপ মনে হচ্ছে, কিন্তু এটা আসলে পুরো হিমবাহ। মাঝে মাঝে ছোট ছোট গ্লেশিয়ার লেক, সবুজ জল, এই যে এখানেও আছে। এই হিমবাহটাই সোজা দিক দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে গেছে বাঁ দিকে একদম গোমুখ পর্যন্ত। এখানে গিয়ে এই গ্লেশিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। 30 কিলোমিটার দীর্ঘ ভারতের দ্বিতীয় দীর্ঘতম এই হিমবাহের রূপ সত্যি ভয়ঙ্কর সুন্দর। প্রকৃতির এই অপার ও ভয়ঙ্কর সৌন্দর্যের মাঝে যেন হারিয়ে গেলাম অনেকক্ষণ। সম্বিত ফিরতেই পা বাড়ালাম আশ্রমের দিকে। স্বামীজি নিজে হাতে ম্যাগি বানিয়ে দিলেন। খাওয়া দাওয়া সেরে বাবাকে প্রণাম জানিয়ে এবার ফেরার পথ ধরলাম। এখন এই স্বর্গ থেকে মর্তে ফেরত যেতে হবে। যেতে একটু ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। আজ আর ভোজবাসা না, ফেরত যাব একদম গঙ্গোত্রী। পাড়ি দিতে হবে দীর্ঘ 25 কিলোমিটার পথ। অসীম প্রাপ্তির সুখ সঞ্চয় করে একই পথ ধরে ধীরে ধীরে নেমে চললাম গঙ্গোত্রীর দিকে। আজকে 9টায় তপবন থেকে রওনা দিয়েছি, এখন 5:30 বাজে। আজকে সরাসরি তপবন থেকে গঙ্গোত্রী পৌঁছে গেছি প্রায়। যদি জার্নিটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর
যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম আরও জার্নি, এরকম আরও অভিজ্ঞতা শেয়ার করব এই চ্যানেলে। বাই দ্য ওয়ে, আমি সৌরভ, আর আপনারা দেখছিলেন এসডি গাইড। ধন্যবাদ, টাটা, নমস্কার।